অনেকদিন বেকার থাকার পরে অবশেষে একটা কোম্পানিতে চাকরি পেলাম। সকাল সকাল রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। প্রায় 30 মিনিট পরে অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢোকার পরে অফিসে স্যার আমাকে ডাকলেন। আমি স্যারের রুমে যাওয়ার পরে স্যার আমাকে আমার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য অন্য একজনকে ডাকলেন, মানে তিনি আমার বস। হঠাৎ পিছন থেকে একজন বলে উঠলো, আসতে পারি বাবা? কণ্ঠটা শুনতেই আমার বুকের ভেতর কাঁপুনি দিয়ে উঠলো। সেই চেনা কণ্ঠ, পিছন ফিরে দেখলাম সেই চেনা মুখ, সেই মায়া। আমাকে দেখে সেও অবাক হয়ে তাকিয়ে থাকলো। এরপর স্যারের ডাকে দুজনেরই ধ্যান ভাঙলো। কিছুই বুঝলেন না তো? চলেন বুঝিয়ে বলি। যার কণ্ঠ শুনে আমার বুক কেঁপে উঠলো। জানতে চান সে কে? তাহলে চলেন 5 বছর পিছন থেকে ঘুরে আসি। আমি অনেক, এবার কলেজ শেষ করলাম। বাবা পেশা একজন স্কুল শিক্ষক আর মা গৃহিণী। বাড়িতে আমি ছাড়া ছোট একটা ভাই আছে। আমার বাবার অনেক ইচ্ছা আমি ঢাকায় পড়াশোনা করব, তাই কলেজ জীবন শেষ করে শহরে এসেছি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। পরিবারের একমাত্র চালক আমার বাবা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আলহামদুলিল্লাহ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে গেলাম। সাথে সাথে বাড়িতে ফোন দিলাম, আম্মু আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এরপর খবরটা আব্বুকে দিলাম। আব্বু অনেক খুশি। এরপর বাকি সব কার্যক্রম শেষ করলাম। আজ আমার ভার্সিটির প্রথম দিন। ভার্সিটিতে গিয়ে ক্লাসে একা একা বসে আছি। আস্তে আস্তে ক্লাসে সবাই চলে আসলো। সবার শেষে একটা পরী ঢুকলো ক্লাসে। না মানে একটা মেয়ে, তবে পরী থেকে কিছু কম না। অন্য কোথাও জায়গা নেই, তাই আমার পাশে এসে বলল, আমি কি এখানে বসতে পারি? আমি শুধু তার দিকেই তাকিয়ে আছি। একটা তুড়ি মেরে বলল, ওই হ্যালো, আমি এখানে বসতে পারি? এবার আমার হুঁশ ফিরলো। আমি বললাম, হ্যাঁ অবশ্যই। এরপর মেয়েটা আমার পাশে বসলো। জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে এরকম অনুভূতি হলো আমার। ক্লাস শেষ হলে সবাই বাইরে আসলো। আমিও বাইরে এসে একটা জায়গায় গিয়ে বসলাম। একটা ছেলে আসলো আমার কাছে। ছেলেটা বলল, হাই, তোমার নাম কি? আমি বললাম, অনেক। তোমার? ছেলেটা বলল, রাফি। এরপর রাফি বলল, আমরা একসাথেই পড়ি, তেমন কোনো পরিচিত নেই, তাই পরিচিত হলাম। আমি বললাম, তাহলে তো আমরা বন্ধু হতে পারি। আমারও কোনো পরিচিত নেই। এরপর আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। পরের ক্লাসে গেলাম, দেখলাম মেয়েটা আগে এসে বসে আছে। আমি আর রাফি একসাথে বসে সব ক্লাসগুলো শেষ করলাম। এরপর ভার্সিটি থেকে চলে আসলাম। মেয়েটার মুখটা বারবার মনে পড়ছে। বিকালে একটু হাঁটতে গেলাম পার্কে। পার্কে একটা বেঞ্চে বসে আছি। হঠাৎ মনে হলো পিছনে কেউ একজন আছে। পিছন ঘুরে তাকালাম। সেই পরীটা, মানে সকালে যার সাথে দেখা হয়েছিল। মেয়েটা আমাকে বলল, তুমি এখানে? চিনতে পারছো? সকালে ভার্সিটিতে দেখা হলো। আমি বললাম, পারবো না কেন? মেয়েটা বলল, তা এখানে কি করো? আমি বললাম, কিছু না, বসে আছি। মেয়েটা বলল, বসতে পারি এখানে? আমি বললাম, অবশ্যই। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এতক্ষণ যাকে নিয়ে ভাবছিলাম এখন সে আমার পাশে এসে বসে আছে। মেয়েটা আমাকে বলল, তোমার নাম কি? আমি বললাম, অনিক। আর তোমার? মেয়েটা বলল, আনিকা। আমি বললাম, আরে বাহ, আমাদের নামের তো মিল আছে। মেয়েটা মুচকি হেসে বলল, আছে তো। পাগল করা মুচকি হাসি। চেয়ে রইলাম সেই হাসির দিকে। এরপর আনিকা আবার বলল, তোমার বাসা কি এখানেই? আমি বললাম, না, আমি গ্রাম থেকে এসেছি। আনিকা বলল, ও তাই, আমার গ্রাম অনেক ভালো লাগে। আমি বললাম, তোমার বাসা কই? মেয়েটা বলল, এই তো পাশেই। এরপর আরো কিছুক্ষণ কথা বলে আনিকা বিদায় নিয়ে চলে গেল। আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ সকাল থেকে আমি আনিকাকে নিয়েই ভাবছি, আর এখন দেখা হলো, পরিচয় হয়ে গেল। পরের দিন ভার্সিটিতে গেলাম। দেখি আনিকারা একসাথে অনেকেই দাঁড়িয়ে আছে। আমি ওদের সামনে দিয়ে চলে আসবো, তখন আনিকা বলল, এ অনিক, এদিকে আসো। আমি সেখানে গেলাম। আনিকা বলল, এই হলো অনিক, আমাদের সাথেই পড়ে। এরপর সবাই আমার সাথে পরিচিত হলো। ভাবছিলাম শহরের মানুষগুলো একটু অহংকারী হয়, কিন্তু এদের দেখে মনে হলো আমার ধারণা সবই ভুল। ক্লাসের সময় হয়ে গেছে, তাই সবাই ক্লাসে চলে আসলাম। আমি আর রাফি একসাথেই বসলাম। ক্লাসগুলো শেষ করে ম্যাচে চলে গেলাম। এভাবে কিছুদিন গেল। আনিকার সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। একদিন সকালে আমি ভার্সিটিতে গিয়ে বসে আছি। আনিকা এখনো আসেনি, আর রাফিও আসেনি। আসলে এই দুজনের সাথেই আমার অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমি বসে আছি, এমন সময় একটা মেয়ে এসে আমার পাশে বসলো। আমাকে বলল, হাই অনিক, আমি সিমি। আমি বললাম, হ্যালো। এরপর মেয়েটা বলল, কি করো বসে? আমি বললাম, কিছু না। সিমি বলল, আচ্ছা তুমি কি আমার ফ্রেন্ড হবে? হঠাৎ কেউ একজন বলে উঠলো, না, হবে না। আমি পিছনে তাকিয়ে দেখি আনিকা। আমি তো অবাক, আনিকা কখন আসলো? এরপর সিমি বলল, কেন হবে না? আনিকা বলল, আমি বলছি তাই হবে না। সিমি বলল, তুমি কে যে তোমার কথা শুনে অনেক ফ্রেন্ডশিপ করবে? আনিকা একটু চুপ থেকে বলল, আমি ওর বেস্ট ফ্রেন্ড, তাই ওর আর কোনো ফ্রেন্ডের দরকার নাই। এখন তুমি এখান থেকে যাও, আর অনিকার আশেপাশে যেন তোমায় না দেখি। আমি তো অবাক হয়ে আনিকার কাণ্ড দেখছি। আনিকা বলল, মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করার খুব শখ, তাই না? আমি বললাম, আমি তো কথা বলিনি, মেয়েটাই তো আগে এসে আমাকে বলল। আনিকা বলল, থাক, আর বলতে হবে না, তবে আর যেন কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। আনিকার কথা শুনে আমি একটু অবাক হলাম। আমি অন্য মেয়েদের সাথে কথা বললে আনিকার কি? তাহলে কি? না, এসব কি ভাবছি? আনিকা তো বললো আমি ওর বেস্ট ফ্রেন্ড।
ক্লাস শেষ করে ম্যাচে চলে আসলাম। একটা কথা ভাবছি, আনিকা কি আমাকে ভালোবাসে নাকি? কিন্তু আমি তো সেই প্রথম দিন থেকেই আনিকার প্রেমে পড়েছি। আনিকাকে কথাটা বলা কি ঠিক হবে? না থাক, যদি পরে আবার আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এভাবে আরো 2 মাস কেটে গেল। আনিকা আমাকে অনেক কেয়ার করে, সবসময় খোঁজ নেই, আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। আমার মনে হয় আনিকা আমাকে ভালোবাসে, কিন্তু আমি কিভাবে কথা বলবো? আর কদিন পরেই আমার বার্থডে। ওদিকে আনিকা ভাবছে ছেলেটা কি গাধা নাকি, ওকে এতভাবে বোঝানোর চেষ্টা করি আমি ওকে ভালোবাসি, আমাকে বুঝতেই চায় না। না, এবার আমাকেই বলতে হবে যে আমি অনেককে অনেক ভালোবাসি। 5 দিন পরে অনেকের বার্থডে, ওই দিন ওকে সারপ্রাইজ দিব। 4 দিন কেটে গেল, আগামীকাল আমার বার্থডে। আনিকার ফোন আসলো, অনেক কাল বিকালে একটু দেখা করতে পারবে? আমি বললাম কেন? একটু দরকার আছে, প্লিজ একটু দেখা করো কাল। আমি বললাম ঠিক আছে, করব। পরের দিন আর ভার্সিটিতে গেলাম না। বিকালে আনিকা একটা ঠিকানা দিল, সেখানে গেলাম, কিন্তু গিয়ে তো আমি অবাক, সেখানে আমাদের বাকি সব বন্ধুরাও আছে। এরপর রাফি এসে আমার চোখ বাঁধলো। আমি ভাবছি এসব কি হচ্ছে। এরপর রাফি আর বাকিরা মিলে আমাকে একটা জায়গায় নিয়ে আসলো, সবকিছুই চুপচাপ। রাফি পেছন থেকে আমার চোখের বাঁধন খুলে দিল। আমি চোখ খুলতেই দেখি আনিকা আমার সামনে। আমাকে আরো অবাক করে দিয়ে আনিকা আমাকে প্রপোজ করলো। আমি কি বলবো বুঝতে পারছি না। এরপর সবাই একসাথে বলে উঠলো হ্যাপি বার্থডে অনিক। আনিকার হাত থেকে ফুলটা নিয়ে আমি আনিকাকে জড়িয়ে ধরলাম। এতদিন যাকে নিয়ে এত স্বপ্ন, তাকে আজ এত কাছে পেয়ে গেলাম। এরপর সবাই মিলে কেক কাটলাম। শুরু হলো আমার আর আনিকার নতুন পথ চলা। আনিকা আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমিও আনিকাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমাদের দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্কটা দিন দিন আরো সুন্দর হতে শুরু করে। এভাবে আমরা পার করে দিই একটা বছর। একদিন বিকালে শুয়ে আছি, আনিকা আমাকে ফোন দিয়ে বলল কাল একটু দেখা করতে পারবা? আমি বললাম অবশ্যই। পরের দিন বিকালে আনিকার সাথে দেখা করতে গেলাম। আনিকার মনটা খারাপ মনে হলো। আমি বললাম কি হয়েছে আনিকা, তোমার মন খারাপ কেন? আনিকা বলল অনেক, বাসায় একটু সমস্যা হচ্ছে, মানে আব্বু আমার বিয়ের কথা বলতেছে। কথাটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আনিকা বলল কিন্তু একটা উপায় আছে, আমি বাবাকে তোমার কথা বলেছি, বাবা কাল তোমাকে দেখা করার কথা বলছে। আমি আনিকাকে বললাম কিন্তু তোমার বাবা কি আমাকে মেনে নেবেন? আমি তো এখনো বেকার। আনিকা বলল আমি বাবাকে সবকিছুই বলেছি, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু দেখা করো। আমি বললাম ঠিক আছে। এরপর আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। একটু টেনশন হচ্ছে, কারণ আনিকারা অনেক বড় লোক, ওদের তুলনায় আমরা অনেক গরিব। আনিকার বাবাকে আমাকে মেনে নিবেন নাকি অপমান করে ফিরিয়ে দিবেন? ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন আনিকা ফোন দিয়ে বলল তুমি আসছো তো? না আসলে কিন্তু বাবা আর আমার কথা শুনবেন না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বললাম আরে পাগলি, আমি আসছি, তুমি টেনশন করো না। রওনা হলাম আনিকাদের বাড়ির উদ্দেশ্যে। আনিকাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। ফোনের ওপাশ থেকে বলে উঠলো ভাইয়া তুমি কোথায়? আব্বু অ্যাক্সিডেন্ট করেছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। বলেই ছোট ভাইটা কেঁদে উঠলো। আমার বুকের ভিতর যেন তছনছ হয়ে গেল। আব্বুর অবস্থা নাকি অনেক খারাপ। এখন আমি কি করব? না, আমি আর কিছু ভাবতে পারছি না। সেখান থেকে সোজা চলে আসলাম গ্রামে। আসার সময় তাড়াহুড়োই ফোনটাও কোথায় হারিয়ে গেছে। বাড়িতে এসে দেখি আমার আব্বু আর এই দুনিয়ায় নেই। ওদিকে আনিকা আমাকে বারবার কল দিচ্ছে, কিন্তু আমার ফোন বন্ধ। আনিকার বাবা বলল কই রে মা তোর অনিক? আনিকা বলল বাবা অনিকের ফোন বন্ধ, ওর কিছু হয়ে যায়নি তো? অনিকের বাবা বলল দেখ তোর সাথে প্রতারণা করেছে কিনা। আনিকা বলল না বাবা, অনিক এমন ছেলে না, ও এমন করতে পারে না। আনিকার বাবা বলল অনিক যদি না আসে তাহলে আমার পছন্দ মতোই তোমাকে বিয়ে করতে হবে। আনিকা কি করবে বুঝতে পারছে না। রাফির কাছে কল দিল। হ্যালো রাফি, অনিক কোথায় জানো তুমি? রাফি বলল না তো, কেন কি হয়েছে? এরপর আনিকা রাফিকে সব খুলে বলল। রাফিও আমার ফোনে বারবার ট্রাই করছে, কিন্তু ফোন বন্ধ। এদিকে আমি আব্বুর দাফনের সব কাজ শেষ করলাম। আম্মু প্রায় পাগলের মতো হয়ে গেছে, ছোট ভাইটাও কান্না করছে। কি করবো বুঝতে পারছি না কিছু। এভাবে 7 দিন কেটে গেল। আনিকা প্রায় পাগলের মতো হয়ে গেছে আমার জন্য। এদিকে আমার ফোনটা হারিয়ে গেছে, সিমটা তুলবো তারও কোনো উপায় নেই, কারণ সিমটা আব্বুর নামে রেজিস্ট্রেশন করা ছিল, আর ওদের কারো নাম্বারও আমার মনে নেই। এই মুহূর্তে আমার ঢাকায় ফিরে যাওয়া অসম্ভব। আনিকা আমার কথা ভেবে ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। আনিকার বাবা বলল মা ছেলেটা হয়তো আর আসবে না, তুই আমার দেখা ছেলেটাকে বিয়ে করে নে। আনিকা বলল না বাবা, আমি অনেকের জন্য অপেক্ষা করব, অনেক আসবে, আর আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আনিকার বাবা মেয়ের এমন পাগলামো দেখে আর কিছুই বলে না। এদিকে আমাদের পরিবারের একমাত্র উপার্জন করতো আমার আব্বু। এখন আব্বু নেই, তাই আমাকে কিছু একটা করতে হবে। ভাবছি আর ঢাকায় যাব না, গ্রামে কোনো একটা কাজ করে ছোট ভাইটাকে লেখাপড়া করাতে হবে, মাকে দেখতে হবে। এরপর গ্রামেই আমি থাকি, কাজের পাশাপাশি এখান থেকে লেখাপড়াটা শেষ করেছি। প্রায় 3 বছর কেটে গেল। আম্মু বলল বাবা এবার একটা চাকরি খোঁজ, পড়ালেখা করে আর কতদিন এরকম মাঠে কাজ করবি। কিছুদিনের ভেতর একটা চাকরিও পেয়ে গেলাম। ওদিকে আনিকাও এখন নিজেকে গুছিয়ে নিয়ে তার বাবার অফিসে বসেছে। আর তারপরে ঘটনা তো আপনারা জানেনই। আসলে আমি যে অফিসে চাকরিটা পেয়েছি এটা আনিকাদের। এরপর স্যারের রুম থেকে, মানে আনিকার বাবার রুম থেকে বেরিয়ে আসলাম, একটা দীর্ঘশ্বাস ফেললাম।
এতদিন পরে আনিকাকে দেখে ওর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু আনিকা হয়তো আমার ওপর অনেক অভিমান করে আছে। আনিকা কি আমার সাথে কথা বলবে? হয়তো আনিকা এখন অন্য কারো, হয়তো বিয়ে হয়ে গেছে। নিজের ডেস্কে এসে বসলাম, কিছু ভালো লাগছে না। আবার কেন দেখা হলো? আমি আনিকার সামনে তো যেতে পারবো না, কিভাবে যাব? অফিস শেষ, তাই বাইরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। একটা গাড়ি আসলো, গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো। দেখলাম আনিকা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। এভাবে কিছুদিন গেল। হঠাৎ একদিন অফিসের সবাইকে চেয়ারম্যান স্যার ডাকলেন। তিনি বললেন আগামী মাসের 3 তারিখ আমার একমাত্র মেয়ে আনিকার বিয়ে, তাই সবাইকে ইনভাইট করলেন। কথাটা শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠলো। তার মানে আনিকার এখনো বিয়ে হয়নি? আনিকা আমার দিকে তাকিয়ে আছে, হয়তো জানতে চাই সবটা। তারপর সেখান থেকে চলে গেল সবাই, আমি দাঁড়িয়ে থাকলাম, আর আনিকাও। এবার আনিকা আমার সামনে আসলো, আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আনিকা আমাকে বলল, তোমার সাথে কিছু কথা আছে, বাইরে চলো। আমি কিছুই বললাম না, বাইরে গিয়ে একটা পার্কে বসলাম। আনিকা আমার পাশে বসলো। 5 বছর আগে ঠিক এই জায়গাতেই আমরা আড্ডা দিতাম, দুজনে চুপচাপ। আনিকা আমাকে বলল, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। আনিকা আবার বলল, কি হলো, চুপ কেন? এবার আমি বললাম, আনিকা সেদিন আমি গেছিলাম তোমাদের বাড়ির সামনে, কিন্তু কিন্তু কি? এরপর আনিকাকে সবকিছুই খুলে বললাম। দেখলাম আনিকার চোখেও পানি। আনিকা বলল, তাহলে আমাকে একটা ফোন অন্তত দিতে পারতে, আমি কত চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার। আমি বললাম, আসলে আপুর অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার মাথা কাজ করেছিল না, তাড়াহুড়োয় ফোনটাও কোথায় হারিয়ে যায়। সিমটা ছিল আপুর নামে রেজিস্ট্রেশন করা, তাই যোগাযোগ করতে পারিনি। আর তখন বাড়ির অবস্থা এমন ছিল যে ছোট ভাইয়ের মাকে ছেড়ে আসা আমার জন্য সম্ভব ছিল না। আনিকা বলল, তাহলে এখন কি করবে? আমার বাবা বিয়ে ঠিক করে ফেলছে। অনেক, তুমি কিছু একটা করো, এতদিন পরে তোমায় আবার পেয়েছি, আমি আর তোমাকে হারাতে চাই না। আনিকা এবার আমাকে জড়িয়ে ধরলো। কি করবো ভেবে পাচ্ছি না। আনিকাকে ছাড়িয়ে সেখান থেকে চলে আসবো, হঠাৎ সামনে পড়লো আনিকার বাবা। আমি থমকে গেলাম। আনিকার বাবা আমার দিকে তাকিয়ে আছে, আমি মাথা নিচু করে আছি। আনিকার বাবা বলল, আমি বুঝতে পেরেছি, তুমি 5 বছর আগের সেই অনিক। এবার আমি আনিকার বাবার দিকে তাকালাম। তিনি আমার হাত ধরলেন। বাবা, প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবার সম্মানটা গচ্ছিত থাকে। 5 বছর আগে তুমি আসোনি, এখন প্লিজ আর এসো না। আমি বললাম, বাস্তবতার দায় কি শুধু আমার একার? আনিকার বাবা বললেন, বাস্তবতা কখনো কখনো একারই মেনে নিতে হয়। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমার সম্মানটা নষ্ট হয়। আমি নিজেকে শক্ত করে বললাম, আঙ্কেল আপনি কোনো টেনশন করবেন না, আর আমার কারণে আপনার কোনো সমস্যাও হবে না। বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আনিকার বিয়ের দিন চলে আসলো। অফিসের সবাইকে বলা হলো যাওয়ার কথা, কাল বিয়ে, তাই আজকে হলুদ। সবার সাথে আমিও গেলাম। আনিকা আমাকে দেখে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আনিকা আমার কাছে আসলো। অনিক, কিছু ভাবলে? কাল তো আমার বিয়ে। আমি বললাম, কি ভাববো? আনিকা বলল, কি ভাববে মানে? চলো আমরা পালিয়ে যাই। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। নীরবতা ভেঙে বললাম, দেখো আনিকা, আমার পা একটা অদৃশ্য শিকলে বাঁধা, আমি চাইলেও এখন কিছুই করতে পারবো না। আনিকা আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। এরপর আমি আনিকাকে বললাম, তুমি আমার হৃদয়ে আছো, হয়তো ভাগ্যে নেই। সেখান থেকে চলে আসলাম। চোখের পানি বাদ মানছে না, কাছে পেয়েও তাকে ধরে রাখতে পারছি না। রাতটা কেটে গেল। আজ বিয়ে। সন্ধ্যার পর সব আত্মীয় স্বজনরাও চলে আসলো। আনিকাকে সাজানো হচ্ছে। আমি সেখানে গেলাম। আমাকে দেখে আনিকা সবাইকে রুম থেকে যেতে বলল। আমি আনিকার কাছে গেলাম। আনিকার চোখে পানি। একটা আংটি আনিকার হাতে দিয়ে বললাম, একই হাত, একই আংটি, শুধু দেওয়ার ধরনটা ভিন্ন। আংটিটা আনিকার হাতে দিয়ে চলে আসতে যাব, তখন আনিকা বলল, পরিয়ে দিবে না? আমি বললাম, সেই অধিকার হয়তো আমার নেই। বাইরের দরজা দিয়ে আনিকার বাবা সব দেখে চোখের পানি ফেললো। আমি রুম থেকে বেরিয়ে চলে আসলাম। একটু পরে আনিকাকে নিয়ে আসা হলো। পুরীর মতো লাগছে। বরের সামনে বসানো হলো। চোখের সামনে প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে, চোখের পানি আর আটকে রাখতে পারছি না। এখন আনিকার কবুল বলার পালা। আনিকা শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি আর সহ্য করতে পারছি না। সেখান থেকে চলে আসতে যাব, হঠাৎ পিছন থেকে অনিক বলে চিৎকার করে আনিকা ছুটে আসলো আমার কাছে। আমাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না অনিক, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আনিকার বাবার চোখে পানি ফেলছে। আমার কাঁধে হাত রেখে বললেন, আমি পারলাম না বাবা, তোমার আনিকাকে তুমিই নিয়ে যাও, বলে আমাদেরকে জড়িয়ে ধরলেন। অবশেষে আনিকা আমার হলো। 5 বছর পর আবার দেখা হয়ে আনিকা আমারই হলো।